পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 41। রাত্রিকে দেখতে এসেছে যারা, তারা পাশের এলাকার। বেশ নামডাক আছে। দেওয়ান বাড়ির সাথে সম্পর্ক তৈরির ইচ্ছে বোধহয় আগে থেকেই ছিল। তাই মেয়ে দেখার আগেই বলেছিল, আপনাদের মেয়ে মানে আমাদের মেয়ে, না দেখেই কথাবার্তা হতে পারে। এসব মুখের কথা ধরেই রাত্রিকে দেখানো হলো। মেয়েটিকে পছন্দ করলো সবাই। ছেলে শহরে ব্যবসা করে, বয়স 30, মানে রাত্রির সাথে সব দিক থেকেই মানাচ্ছে। এসব নিয়েই আলোচনা হচ্ছে। আয়ানাকে বেশ খুশি দেখাচ্ছে। এর কারণ সম্বন্ধটা ওর বাবা এনেছে, আর এই বিয়েটা হলে বাবার প্রতি সবার আরেকটু দৃষ্টি পড়বে। ছেলে কিন্তু বেশ ভালো রাত্রিপু। রাত্রি আসলে ভালো মতন দেখেইনি, ও শুধু হাসলো। আয়ানা আবার বলল, বেশ টাকা পয়সা আছে। এ কথায় রাত্রি বলল, টাকা পয়সা দেখে আমি তো বিয়ে করবো না আয়ানা, সেটা বলিনি। তবে টাকার তো দরকার আছে, তাই না? তা আছে, তবে টাকা পয়সা থাকলো কিন্তু সুখ থাকলো না, অথবা ছেলে ভালো না, অমন হলে টাকার কোনো মূল্য নেই। বলেই সরে গেল আয়ানা। ও আসলেই বুঝে না সবাই কেন ওর সাথে এমন করে। ও ভালো করতে গেলেও বিষয়গুলো খারাপই হয়। আপু বলে ডেকে উঠল কুঞ্জ। হাজার হোক, ভাই বোন তো। আয়ানা ওর ডাকে সাড়া দিয়ে বলল, কি বলবি? তোমার জন্য মিষ্টি এনেছি। মিষ্টি কেন? তুমি তো খাওনি, তাই আনলাম। এত দরদ দেখাচ্ছিস? আমার তো মনে হয়েছিল সব দরদ কুহু আর কণার জন্যে। কুঞ্জ মুখটা কালো করলো, বলল, এভাবে বলছো কেন তুমি? আমাকে বকা দাও বেশি, তবে আমি মনে রাখি না। আয়না ফোঁস করে দম ফেললো। দুটো মিষ্টি এনেছে কুঞ্জ। আয়না বলল, তুই খেয়েছিস? আচ্ছা, আরেকটা খা। বলে আয়না একটা মিষ্টি কুঞ্জর মুখে তুলে দিল। পুরো মিষ্টিটাই এক মুখে খেয়ে নিল কুঞ্জ। এভাবে খেতে দেখে আয়না হো হো করে হেসে ফেললো। হাসলো কুঞ্জ। ওদের এই খুনসুটির মুহূর্ত ধরা দিল আবিরের কাছে। আবির অদূর থেকে বলল, বাহবা, শুধু কুঞ্জর ভাই, আমরা কেউ না? ওহ, আবির ভাইয়া, খাও না তুমিও? না রে, আমি খেয়েছি, মজা করে বললাম। কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বের হব। রাত্রের বোধহয় এখানেই বিয়েটা হয়ে যাবে। আগামীকালই ছেলের বাড়িতে যাওয়া হবে, তাই কিছু কেনাকাটা আজই করে রাখবো। কাল ঝামেলা হবে। সেটাই ভালো। আচ্ছা, সাবধানে যাও। তোদের কিছু লাগবে? কুঞ্জ, কিছু খাবি? পেট ফুল ভাইয়া, বলেই নিজের পেটখানা দেখালো কুঞ্জ। এইটুকু বয়সেই কুঞ্জর পেটে মেদ জমে গেছে। বিষয়টা আসলেই খারাপ। তবে বাচ্চা মানুষ, খাওয়া কমাতে বললে আবার অভিমান করবে। কুহু কখনোই চায়নি কুঞ্জ আর আয়ানার মাঝে ঝামেলা হোক। দুই ভাই বোন, মায়া মহব্বত নিয়ে থাকবি, এটাই তো স্বাভাবিক। তবে কণা এটা আবার মানতে পারছে না। ও পুরো ঘটনা দেখেছে। এসে বোনের কাছে বলল। কুহু একটু বিরক্তই হলো। তুই কি চাস ওরা ঝগড়া করুক? সেটা তো বলিনি আপু। তাহলে মিলেমিশে থাকলেই তো ভালো। ভালো কিন্তু, বলে কণা থামলো। কুঞ্জ সবার আদরের, তবে এই কমাসে কুঞ্জর সাথে সব থেকে বেশি মিশেছে কণা। ওর কেমন হিংসে হলো। নিজের ভাই না থাকার যে অভাবটা, তাই এই ছোট কুঞ্জ দূর করে দিয়েছিল। আয়ানা সেখানেও ভাগ বসালো, অথবা ওই হয়তো আয়ানার ভাগে ভাগ বসিয়েছিল। কেন যেন খারাপ লাগছে খুব। কণা উদাস মনে বেরিয়ে এলো। এখানে সেখানে ঘুরঘুর করলো। নিচতলায় আসতেই দাদিজানের গলা শোনা গেল। দাদিজান বসার ঘরে আসতে চাইছেন। কণা গিয়ে নিয়ে এলো, বসালো বসার ঘরে। বৃদ্ধা গল্প জুড়ে দিলেন। বাড়িতে এখন একটা বিয়ে বিয়ে ভাব এসেছে। সবাই খুব ব্যস্ত। দেওয়ান বাড়ি আগে আরো উৎসব মুখর ছিল, ওনারারও যা ছিল। সময়ের সাথে সাথে প্রায় সবাই হারিয়ে গিয়েছেন। তাদের ছেলেমেয়েরা এক একজন এক এক জায়গায় থাকেন। সেসব গল্পই করলেন তিনি। কণা সব শুনল। ও দাদির পায়ের কাছে বসা। আমার খুব সে সময়গুলোতে যেতে ইচ্ছে করে দাদিজান। সেই সময়গুলো খুব সুন্দর ছিল, তাই না? বৃদ্ধা হাসলেন, বললেন, সব সময় সুন্দর হয় রে, কিন্তু এটা তখনই অনুভব করা যায় না। অতীত হয়ে গেলে কেবল তখনই অনুভব করা যায়। তাই তবে এখনকার সময়গুলো একটা সময় সুন্দর লাগবে। লাগবে লাগবে। এই যে আমার একটা ভাই নেই, অথচ রাত্রিপু আয়না আপুর ভাই আছে। একটা সময় পর এই ভাই না থাকার সময়টাও সুন্দর মনে হবে। ফট করেই বলে উঠল কণা। বৃদ্ধা ঘাড় ফিরিয়ে চাইলেন। ওদের ভাই কি তোর ভাই না? ভাই, কিন্তু আপন তো না, বলে কণা মাথাটা নামিয়ে ফেলল। বৃদ্ধা বললেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে? না দাদিজান, কে কি বলবে? আপন তো আপনই হয়, তাই না? কণার এত দুঃখ যে কোথা থেকে এলো কে জানে। বৃদ্ধা কি বলবেন বুঝলেন না। কণা এবার ঠোঁট উল্টালো। ভেবেছিলাম কুহুপুর সাথে দীপ্র ভাইয়ের বিয়ে হলে সত্যি সত্যি ভাই পেয়ে যাব। সেটাও হলো না। কুঞ্জটাও আয়না আপুর সাথে মিলে গেল। ভালো লাগে না, বলে উঠে গেল কণা।
আদতে কণা একদিক থেকে যেমন চালাক চতুর, আবার একদিক থেকে সরল সোজা বোকা। ও নিজেকে মাঝে মাঝে একদম বিলিয়ে দেয়, সব কথা বলে দেয়। ঠিক তেমনই ঘটলো এখন। নিজের ভেতরকার কথাগুলো দাদিজনের কাছে একদম বিলিয়ে দিল যেমন। অরণ্য সিগারেট খাচ্ছে। ওর এই সিগারেট খাওয়াটা নিতে পারছে না কুহু। ইচ্ছে করছে টান মেরে সিগারেটটা ফেলে দিয়ে বলতে, এইসব এগো বাদ দিন অরণ্য ভাই, দয়া করে আমার বোনের মান ভাঙান। কিন্তু তেমনও করতে পারছে না। ও হতাশ হয়ে ট্রেনিং কক্ষে প্রবেশ করলো। চা নিয়ে এসেছি অরণ্য ভাইয়া। অরণ্য দ্রুত সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে ফেললো। ও এমনই সিগারেট খায় খুব, তবে ছোট মানুষের সামনে খেলে লজ্জাবোধ হয়। এই সময়ে চা আনলে যে আপু, দরকার ছিল না। বড় মা পাঠালো, চা বানিয়েছে সবার জন্য। ও, থ্যাংক ইউ বলে কাপটা তুললো অরণ্য। কুহু কিন্তু গেল না, দাঁড়িয়েই রইল। বসো আপু, কেমন আছো বলো। না বসেই কুহু বলল, ভালো আছি, তবে আপনাকে বুঝতে পারছি না ভাইয়া। এ কথা অরণ্য নড়ে চড়ে উঠল। কুহু কি বলতে চায় তা পরিষ্কার না হলেও ধরার মতন। ও হেসে বলল, কেন আপু, আমাকে রহস্য লাগে নাকি? সেটাও বুঝতে পারছি না। আবারও হাসলো অরণ্য। বলল, তাহলে? রাত্রিপুর বিয়ে হয়ে যাচ্ছে। না পেরে নিজ থেকেই বলে দিল কুহু। দীপ্রভাই তখন তাকে কী সব বুঝিয়েছেও জানে না। ওর মাথায় একটাই কথা, এদের সব ঠিক হতে হবে, হতেই হবে। তাই নিজ থেকেই বলে ফেললো, ভালো তো, আপু চলে গেলে আমার যে কি হবে। ছেলে দেখেন, বিয়ে করে নেব। দেখতে হবে কেন? তোমার তো ঘরের মধ্যেই পাত্র আছে। এ কথায় কুহু নড়ে চড়ে উঠল। প্রসঙ্গ বদলাবার জন্য বলল, কাল ছেলের বাড়িতে যাবে সবাই, আপনি যাবেন না? হ্যাঁ যাব। সহজে বলে ফেললো, হ্যাঁ যাব। এই কথার পর আর কথা খুঁজে পেল না কুহু। ও বিদায় জানিয়ে চলে গেল। ও চলে যেতেই সিগারেটখানা পুনরায় ধরালো অনন্য। তারপর চোখ দুটো মুদিত করলো। মুদিত করতেই রাত্রির মুখখানা ভেসে এলো। রাত্রি একবারও ভাবলো না সম্পর্কের কথা। বেশ আমোদেই বিয়ে করে নিচ্ছে, অথচ এই প্রেমের জন্য নাকি নিজের সবটুকু ছাড়তে রাজি ছিল বলে বড় বড় বাক্য শুনিয়েছিল। আদতে ওসব মিথ্যে কথা, সব মিথ্যে। আর সেই মিথ্যেটাকে অরণ্য সত্যি ভেবেছিল। কি বোকাও, নিজের প্রতি দ্বিধা জানাতে ইচ্ছে হচ্ছে।